This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। ঘড়ির কাঁটা যখন বলে সময় রাত 8টা, আর রাত 8টা মানেই হাজির ঠোঁটকাটা। ঠোঁটকাটা হাজির মানে সেই সমস্ত বিষয়ে আবার আপনাদের সামনে চলে আসা, যে সমস্ত বিষয় একটু গভীরে গিয়ে দেখবো, যে সমস্ত বিষয় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার বলি, প্রশ্ন আপনাদের প্রতিনিধিত্ব করব আমরা। আজ ওই কথায় বলে না, নদীর পাড়ে বাস ভাবনা 12 মাস, সেই বিষয়টা দিয়ে শুরু করি। তার কারণ কি চলছে বলুন তো? এই প্রশ্ন আমার আপনার প্রত্যেকের। তার কারণ কোন জায়গায় সে প্রশ্নটা হচ্ছে, ভোট শেষ হয়ে গিয়েছে, শাসকের 29 শাসনের সামনে বিজেপির 12, তৃণমূল কংগ্রেস হই হই করে জিতে গেছে। কিন্তু এত কিছুর পরেও হিংসা কেন থামছে না? কি কারণে এই হিংসা হচ্ছে? মানে ভোট পরবর্তী হিংসা, ভোটেই জয় জয়কারের পরে হিংসা। বঙ্গের শাসকের বিরুদ্ধে আঙুল তুলে সুর চড়াচ্ছে বারবার বিজেপি। একটার পর একটা ঘটনা শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলছে বিরোধীরা, বিজেপি। বলতে পারেন যে ভোট পরবর্তী হিংসাকে হাতিয়ার করেই রাজনীতির ময়দানে এই মুহূর্তে পদ্ম শিবির। তার কারণ যে সমস্তই ভোট পরবর্তী হিংসার খবর পাওয়া যাচ্ছে, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই বিরোধী শিবির বা পদ্ম শিবিরের তরফ থেকে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে। আজই সন্ধ্যায় রাজ্যে এসে গিয়েছে বিজেপির প্রতিনিধি দল। 4 সদস্যের দলের আহ্বায়ক বিপ্লব দেব, প্রতিনিধি দলে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল ও কবিতা পতিদার। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই দল গঠন করে দিয়েছেন, আপনারা জানেন। এখানে আর তারপর 24 পরগনাতে শুভেন্দু অধিকারী আজকে জানিয়েছেন যে 3200 লোক সেন্টারে রয়েছেন, 2500 লোক ঘর ছাড়া। টোটাল ওয়েস্ট বেঙ্গলে টোটাল 10,000-এর কাছাকাছি কার্যকর্তা আমাদের ঘর ছাড়া আছে, পুরো বাংলা মিলিয়ে। তো শুভেন্দুবাবু এরা, দিলীপবাবু এরা বিভিন্ন জায়গাতে কার্যকর্তার সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন, আমাদের অন্যান্য নেতৃত্ব স্টেটের দেখা সাক্ষাৎ করছেন। আমরা মাননীয় আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের কার্যকর্তার সঙ্গে দাঁড়ানো এবং সমস্ত কিছু জানকারি নিয়ে আমরা রাষ্ট্রীয় অধ্যক্ষকে দেব। আর সেই হিসাবে আমরা পার্টির কাছ থেকে এবং সরকারের তরফ থেকে কার্যকর্তার সঙ্গে দাঁড়াবো এবং ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য যা যা করা সেই বিষয়ে আপনারা বলে বুঝতে পারছেন, ভোট পরবর্তী হিংসার শিকার যারা, সে সমস্ত মানুষজনের পাশে গিয়ে তারা দাঁড়াবেন, তারা পরিস্থিতি খতিয়ে দেখবেন। এবং এই মুহূর্তে যে কারণে কোট আনকোট ইস্যু, এই হিংসার পরিস্থিতি। আর এই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে বঙ্গ বিজেপির 6 জন প্রতিনিধি থাকছেন বলে জানতে পারা গিয়েছে। অগ্নিমিত্রা পাল থাকছেন, মনোজ টিগ্গা থাকছেন, সুকুমার রায়, তমগ্ন ঘোষ, তরুণজ্যোতি তিওয়ারি এবং ফাল্গুনী পাত্র। রাজ্যের বিভিন্ন হিংসা কবলিত এলাকায় ভোট পরবর্তী হিংসা বিশেষ করে, সেখানে গিয়ে মানুষের সঙ্গে এই প্রতিনিধি দলের সদস্যরা কথা বলবেন। তবে শুরুটা সকাল থেকে কিন্তু হয়ে গিয়েছে, দেখাবো আপনাদের। এই আমাদের বিপ্লব দেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা, তার নেতৃত্বে প্রতিনিধি দল এখানে আসবেন এবং 4 সদস্যের এই প্রতিনিধি দল, তাদের রবিশঙ্কর প্রসাদ থেকে শুরু করে উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি থেকে শুরু করে আমাদের অন্যান্য আরেকজন মহিলা সাংসদ আছে, তিনিও আসে। কি বলবো, বেড়াতে আসছে, আর যে আসছে বিপ্লব দেব সেই তো সন্ত্রাসের নায়ক। এটা হচ্ছে বিপ্লব দেব হচ্ছে সন্ত্রাস মাস্টার। ত্রিপুরায় আপনাদের আর্কাইভে আছে যে কিভাবে অত্যাচার হয়েছে। ত্রিপুরায় নিজেরা কিভাবে বিরোধীদের ভোট দিতে দেয় না। সাথে সেটিং আছে, তৃণমূল বিজেপি বোঝাপড়া আছে। ফলত তৃণমূলের এই সন্ত্রাস দেখে বিজেপির কোন নেতারা দিল্লি থেকে এখানে ছবি তুলতে এলেন এবং মিডিয়ার সামনে দুটো গরম কথা বলতে এলেন, ডাজ নট ম্যাটার। 4 জনের কমিটি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন হিংসা কবলিত এলাকায় আমাদের কর্মীদের সাথে দেখা করে। নমিনেশন দিতে দেয় না। কিভাবে আমরা যখন গেছি ঘিরে ধরে আমাদের ওপরে আটকে রেখে দেওয়া হয়েছে, কিভাবে আমাদের কর্মীদের ওপর সন্ত্রাস হচ্ছে, এটা সব মাস্টার হচ্ছে বিপ্লব দেব। সে সন্ত্রাসের কথা কি হয়, সে তো নিজেই সন্ত্রাসবাদী। আসবেন, তারা দেখবেন, কিন্তু আর কত দেখবেন? সোশ্যাল মিডিয়া লাইফে কি আর এসে দেখতে হয়? ও তো এমনিও দেখা যায়। এসে দেখে ঘুরে চলে গেলে বাংলার মানুষের কোনো লাভ নেই।
ব্যবস্থা নিতে হবে, সঠিক ব্যবস্থা। শুনলেন আপনারা, ব্যাক টু ব্যাক শুনলেন, তাদের প্রত্যেকের বক্তব্য শোনালাম। ফলে এবার এই সিচুয়েশনে এই প্রশ্নটা উঠছে, দলের লাইনের সঙ্গে সুরে সুরে মিলল কি, সিঙ্ক হলো কি? তাহলে আবার হিংসা, আবার বিজেপির কেন্দ্রীয় দল। সজলবাবু কি বীতশ্রদ্ধ? প্রশ্নটা কিন্তু উঠবেই, এবং এই প্রশ্নের উত্তরও মিলল সজলের কাছ থেকে। শুনুন কি বলছেন সজলবাবু, সজল ঘোষ। না না, আমি অফেন্ডেড না। আমি অফেন্ডেড কেন? আমার দল তো তাও দেখতে আসে। কংগ্রেসেরও তো অনেকের আক্রমণ হয়েছে, আক্রান্ত হয়েছে, কংগ্রেসেরাও তো বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে, তাদেরকে তো দেখতেও আসে না। আমি অফেন্ডেডের কোনো জায়গা নেই। আমি দলকে অনুরোধ করব, এখানে অফেন্ডেডের কোনো জায়গা নেই। এখানে অত্যাচার হচ্ছে, বলতে তো পারবে না যে আমরা অপদার্থ, আমাদের পায়ের তলায় মাটি নেই, আমাদের লোকের সাথে সংযোগ নেই, আমরা শুধু টিভিতে বেঁচে আছি আর ইডি সিবিআই নিয়ে বেঁচে আছি, সেটা তো বলতে পারবে না। তাই বলছে যে সন্ত্রাস, সন্ত্রাস। কোথায় সন্ত্রাস হয়েছে? ওনারা কলকাতার থেকে বিমানবন্দরে উঠবেন, ফিরতি ফ্লাইট ধরার আগে মমতা মোদির আরেকবার ফোনে কথা হয়ে সেটিং হয়ে যাবে। কংগ্রেসের তো আক্রান্ত হয়েছে, কংগ্রেসের লোকেদের কেউ দেখতে আসার লোক আছে, লাল ওষুধ দেওয়ারও কেউ লোক নেই। আমাদের তো দল পার্টি অফিসে রেখেছে, তাদেরকে ব্যবস্থা করে খাওয়াচ্ছে, তাদের পরিবার চালানোর ব্যবস্থা করছে। অখুশি কোথা থেকে হবে? অখুশি আবার কোনো জায়গা নেই, কিন্তু সেন্ট্রাল লিডারশিপকে এবার আরও কড়া পদক্ষেপ নিতে হবে, এটা হচ্ছে পরিষ্কার কথা। এবার বিষয়টা হচ্ছে পদক্ষেপ, কড়া পদক্ষেপ, এবং কোন সময় দাঁড়িয়ে ঘটনাটা ঘটছে। দেখুন, রাজ্যে বিজেপির কেন্দ্রীয় দল, আবার আজই রাজভবনে শুভেন্দু অধিকারী। আক্রান্তদের নিয়ে রাজভবনে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সঙ্গে 115 জন আক্রান্ত রয়েছেন। এই তো বৃহস্পতিবার পুলিশের বাধায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি শুভেন্দু অধিকারী। তারপর তিনি আদালতেও গিয়েছিলেন। আজ রাজভবনে আক্রান্তদের নিয়ে বিরোধী দলনেতা পৌঁছলেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন, বিকেলে রাজভবনে দরবার, আর সকাল থেকে আক্রান্তদের পাশে কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি। সকালে গেলেন বারুইপুরে দলীয় কার্যালয়, সেখানে আশ্রয় নিয়েছেন আক্রান্ত বিজেপি কর্মীরা। আর সকালে বারুইপুর আর তারপর কুলতলি, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি পরপর। সুকান্ত মজুমদার তিনি গেলেন দক্ষিণ 24 পরগনায়, আর বর্ধমানে গেলেন দিলীপ ঘোষ। লোকসভায় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন, পরাজয়ের পর আজ প্রথমেই বর্ধমানে দিলীপ ঘোষ। সেই সময়কার ছবি দেখাচ্ছি আপনাদের। বর্ধমানের ঘোড়দৌড় চটিতে বিজেপির দলীয় কার্যালয়ে আক্রান্তদের সঙ্গে তিনি কথা বললেন। আক্রান্তদের সঙ্গে কথা বললেও মিডিয়ার সঙ্গে কথা নয়, একেবারে স্পিকটি নট। তাহলে কি বুঝলেন? ভোট পরবর্তী হিংসা নিয়ে রবিবার ত্রিমুখী কৌশলে বিজেপি। একটা ত্রিভুজ কল্পনা করুন, তার 3টে শীর্ষবিন্দু, এই একটা কৌশল, একটা স্ট্র্যাটেজি। এক, আজই এলো বিজেপির কেন্দ্রীয় দল, পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবেন তারা জেপি নাড্ডার কাছে। দ্বিতীয়, ওদিকে রাজভবনে সাংবিধানিক প্রধানের দরবারে বিরোধী দলনেতা। আর 3 নম্বর, একেবারে আক্রান্তদের পাশে পার্টি অফিসে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। এক কথায় বিজেপির এই মুহূর্তে হাতিয়ার হিংসা। তাহলে প্রশ্ন হলো, শাসক দল কিভাবে বিষয়টাকে সামাল দেবেন, তারা দাঁড়াবেন? সকাল থেকেই এই একটা টাসেল কিন্তু চলল, দেখাই আপনাদের। এই হিংসাটা হচ্ছে যে বিরোধীদের বেঁচে থাকার একটা রসদ। রসদ হচ্ছে যে আপনারা যে হিংসা হচ্ছে, কেউ অনশন করছে, কেউ অবস্থান করছে, কেউ কুচবিহার যাচ্ছে। নিশ্চিত প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা, বিশেষ করে সিতাই, নাটাবাড়ি, কোচবিহার দক্ষিণ এবং দিনহাটা, সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো, এই এলাকাগুলো তারা ভিজিট করবেন। তাদের দেখাচ্ছেন আপনারা, না হলে আপনারা হেরো পার্টিদের তো সাধারণত দেখাবেন না। তাই তারা যাতে টিভির মাধ্যমে বেঁচে থাকতে পারে, সেই জন্যে তারা এই প্রত্যাশা করছে যে আপনারা দেখাবেন, এবং হাইকমান্ড দেখবে সেটা যে এখানে অত্যাচার হচ্ছে। বলতে তো পারবে না যে আমরা অপদার্থ, আমাদের পায়ের তলায় মাটি নেই। যে যেখানে আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী, সেখানে যদি তৃণমূল কংগ্রেস এই ধরনের হুজ্জুতি বদমাশি করতে আসে, বিজেপি কিন্তু উত্তর দেবে, প্রত্যুত্তর দেবে। তৃণমূল আর সমাজ বিরোধীরা ওতপ্রোতভাবে একে অন্যের সাথে জড়িয়ে, এবং এই যা ভোটের রেজাল্ট হয়েছে, তৃণমূলেরও সম্ভবত ধারণায় ছিল না। তারাও বিভিন্ন এলাকায়
বাড়তি উল্লাসে যে যেতে তার দায়িত্বশীল হওয়া উচিত। সে যদি সাপের 5 পা দেখে ফেলে তাহলে মুশকিল। দেখুন, আমি আগেই বলেছিলাম যে গ্রেট পাওয়ার ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি। দুর্ভাগ্যের বিষয়, রাজনীতিতে সবাই পাওয়ার যেটা জনতা দেয় এবং সেটা মনে রাখবেন সাময়িক। পাওয়ার যেটাই আসে না কেন সেটা সাময়িক হয়, ক্ষণস্থায়ী হয়। তৃণমূল কংগ্রেস এখন সেটাকে পেয়ে ধরাকে সরা জ্ঞান করছে না। বাংলায় কোনো হিংসার ছবি নেই। বিজেপি আর আদি বিজেপি, তৎকাল বিজেপি মারামারি করছে। বিজেপির একজন মাত্র ঘর ছাড়া গোটা বাংলায়, সেটা হচ্ছে দিলীপ ঘোষ। কুণাল ঘোষ বলছে দিলীপ ঘোষ, না না, কুণাল ঘোষ বলেছে দিলীপ ঘোষ বিজেপির ঘর ছাড়া। সত্যি কি চলছে বলুন তো? ভোটের পর এখন তো আবার গ্রামে গ্রামে চলছে চুপচাপ সন্ত্রাস। সেই হিংসার ছবি সাংবিধানিক প্রধানের কাছে পৌঁছে দিতে একেবারে রাজভবনের দরবারে বিরোধী দলনেতা। বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি, পুলিশে বাধার অভিযোগ তুলে হাইকোর্টে কড়া নেড়েছিলেন তিনি। তারপর হাইকোর্টও প্রশ্ন তুলেছে সাক্ষাতে বাধা কেন। অবশেষে রাজভবনে শুভেন্দু অধিকারী পৌঁছেছেন সঙ্গে আক্রান্তরা। কিছুক্ষণ আগেও আপনাদের সেই ছবি দেখাচ্ছিলাম। 1-2 জন আক্রান্ত নয়, কিন্তু 115 জন আক্রান্তকে সঙ্গে নিয়ে। ছবিটা একবার দেখুন। আক্রান্তদের সঙ্গে সাক্ষাতে রাজ্যপাল এগিয়ে এলেন, একজন সিভি আনন্দ বোসের পায়ে লুটিয়ে পড়লেন। দেখুন সেই ছবি, তার চোখে জল, পরিস্থিতির শিকার। রাজভবনে বিরোধী দলনেতার কথা শুনলেন রাজ্যপাল, আর তারপরেই তিনি বললেন, কি বললেন একবার শোনাই আপনাদের। কলকাতা হাইকোর্টে একটা অর্ডার বের করেছে। হাইকোর্ট এটা জেনে আশ্চর্য হয়েছে যে রাজ্যপাল গৃহবন্দী রয়েছে। এটা কারণ কি? কারণ এটা হলো যে যাদের উপর হিংসা হয়েছে তারাই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে। কিন্তু কোর্ট বলেছে তাদের দেখা করতে দিতে হবে। হাইকোর্টও এই প্রশ্নটাই তুলেছে, ওই যে রাজ্যপাল কি গৃহবন্দী? না হলে সাক্ষাতে বাধা কেন? রাজভবনকে ঘিরে ফলে রাজনীতি আবর্তিত হয়েছে। মনে নেই আপনাদের, দিল্লিতে 100 দিনের বকেয়া নিয়ে আন্দোলনে গেলেন শাসকের নাম্বার 2, তারপরই ফিরে ধর্ণা সেই রাজভবনের সামনে। সেই প্রশ্নটা সেদিন বিরোধী দলনেতাও তুলেছিলেন, একবার শোনাবো আপনাদের। আপনাকে আমায় সময় দিতে হবে এবং আপনি দার্জিলিংয়ে দরকার হলে 2 দিন থাকুন, 3 দিন থাকুন, 2 সপ্তাহ থাকুন, 10 দিন থাকুন, 3 মাস থাকুন, 2 মাস থাকুন। আমি জায়গা ছেড়ে উঠবো না যতক্ষণ না আপনি আমাদের ডেলিগেশনের সাথে এখানে এসে কথা বলবেন। গত বছর অক্টোবরে 100 দিনের বকেয়া চেয়ে দিল্লিতে, সেদিন কৃষি ভবনে গিয়েও মন্ত্রীর সাক্ষাৎ মেলেনি। সেই মন্ত্রী দরবার নিয়েও তো তুলকালাম। তারপরই তো দিল্লি থেকে একেবারে রাজভবন চলো। রাজভবনের সামনে ধর্ণা, 144 ধারা অমান্য নিয়ে সেদিনও প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারও সেই রাজভবনের সামনে গিয়েই বাধা পেলেন শুভেন্দু অধিকারী। বিনীত গোয়েলের নির্দেশে এখানে একজন ডিসির নেতৃত্বে চারিদিকে ব্যারিকেড করে রাস্তা বন্ধ। কোনোদিন এই দৃশ্য দেখেননি। সেদিন বিরোধী দলনেতার নিশানায় বিনীত গোয়েল। তারপরই সেই কলকাতার পুলিশ কমিশনারকেই চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 19 তারিখ থেকেই ধর্ণা দিতে চান রাজভবনের সামনে, ঠিক যেখানে ধর্ণা দিয়েছিলেন শাসকের নাম্বার 2। পাল্টা কৌশল। এটা তো গণতন্ত্রের হত্যা। তার কারণ আমরা দেখেছি এর আগে, ঠিক দুর্গাপুজোর আগে যে ওই একই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দল বল তার চেলা চামুন্ডাদেরকে নিয়ে 144 ধারার মধ্যে বহাল তবিয়তে ধর্ণা প্রদর্শন চালিয়েছে। তবে রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছ থেকে জানতে চায় যে সে সময় 144 ধারা কি হানিমুন করতে সুইজারল্যান্ডে গেছিল? অভিষেকের সঙ্গে তুলনা, অভিষেকের কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় তো আরও উপরে, বাদ দিলাম। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি বাংলার দাবি আদায়, তার রেজাল্টটা দেখতে পেয়েছেন। নাটক করতে হলে আমার মনে হয় শহীদ মিনারের ওপরতলায় রেলিংয়ে 7 দিন দাঁড়িয়ে থাকুন, ওইটা একটা নাটকের একটা ভালো। চারপাশে সারা পৃথিবীর ফটোগ্রাফার আসবে, চারদিকে একটা প্রচার হবে। রাজভবনের দরবারে বাধা। শুক্রবারই হাইকোর্টে বিরোধী দলনেতা। আদালতও জানতে চাইল রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে বাধা কেন।
শনিবার কোচবিহারের পথেই বললেন বিরোধী দলনেতা, ধর্নার কথা। তৃণমূল কংগ্রেসকে ধর্না দেওয়ার জন্য 5 দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ, সেই রাজভবনের গেটে। আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশুদিন চিঠি দিয়েছি। বিরোধী দলনেতা এবং আক্রান্তরা 5 দিন আমরা ওখানে বসবো। সেখানে এখনো পর্যন্ত সিপি কোনো রেসপন্স করেননি। আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেবো ঠিক করেছি। ভাবুন একবার এবং এই ক্রোনোলজিটা দেখুন। বৃহস্পতিবার রাজভবনের পথে শুভেন্দু অধিকারীকে বাধা নিয়ে সরগরম রাজনীতি। হাইকোর্টের দরবারে বিরোধী দলনেতা। শুক্রবার হাইকোর্টের স্পষ্ট নির্দেশে বলা হয়েছে যে রাজ্যপাল অনুমতি দিলে দেখা করতে বাধা নেই, হাইকোর্টের নির্দেশ। তবে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে নতুন করে আবেদন করতে হবে, ইটস এ প্রসিডিওর। ততক্ষণে মতামত জানিয়ে দিয়েছেন রাজ্যপাল। শনিবার কোচবিহারেই রাজ্যপালের অনুমতির কথা বলেন বিরোধী দলনেতা। আর তারপরেই আজকের রাজভবন দরবার, যে কারণে শুরুতে বললাম ক্রোনোলজিটা ভালো করে দেখতে হবে। ওটা ওই হোমস্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা, নজর ঘোরাতে। আমরা কোন রাজত্বে আছি? সংসদীয় রাজনীতিতে বিরোধী দলনেতার স্থান মুখ্যমন্ত্রীর পরে। আজকে বিরোধী দলনেতাকে সাংবিধানিক প্রধানের কাছে যাওয়ার জন্য পুলিশ বাধা দিচ্ছে। এমন একজন ব্যক্তি রাজ্যপাল, তার বুকে বিজেপি সিম্বল লাগিয়ে তিনি ঘুরে বেড়ান, সেই ছবিও এসছে। তো এইসব নাটক করতে গেছিল নিজেদের ব্যর্থতা ঢাকতে। If the governor has given permission for somebody to meet him, they will meet. Whoever wants to meet the governor of Bengal will be able to meet. Nobody can prevent them. If anybody prevents them, wait for the consequences. थोड़ी देर पहले गवर्नर ऑफिस से मिला है, कल 5:30 बजे गवर्नर साहब विक्ट्री विथ LOP मीट करेगी एज पर द ऑर्डर ऑफ द ऑनरेबल हाई कोर्ट। हम लोग कल मुलाकात करेंगे। ও যেখানেই যাক, যেখানে যাক, আপনারা ছবি তুলুন, কিন্তু লাভ কিছু হবে না, কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন। বৃহস্পতিবার সাক্ষাৎ করতে পারেননি, রোববার পারলেন, আর তারপরে তো বললেন বিরোধী দলনেতা। দেখুন, সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত সেন্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে। যারা আক্রান্ত হয়েছে, তাদের যারা আক্রমণকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ, কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখা এবং মহামান্য রাজ্যপালের যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা, যেভাবে 2021-এ আজকের ভারতের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় করেছিলেন। মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয়ও 23-এর পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন। সেই সব আবেদন আমরা করেছি। রাজভবনে গিয়ে যাবতীয় অভিযোগ জানিয়ে এলেন বিরোধী দলনেতা। আচ্ছা, প্রতিবারই ভোটের পর এই হিংসা কেন? এই প্রশ্নটা উঠছে, অবশ্যই উঠছে। জবাবটাও দিলেন বিজেপি নেতা সজল ঘোষ, শোনাবো আপনাদের। নির্বাচনের একটা নির্ঘণ্ট প্রকাশ হয়, তারপর নমিনেশন, সাবমিশন, এই যে স্কুটিনির পর ভোটের পর রেজাল্ট, আর রেজাল্টের পর পোস্টপোল, এই যে একটা ক্রমান্বয় সিস্টেম, পোস্টপোলটা একটা সিস্টেমের ভেতরে ঢুকে গেছে, এটা চিরকালের জন্য বন্ধ। বিকেলে বিরোধী দলনেতা গেলেন রাজভবনে, আর সকালেই বারুইপুরে দলীয় অফিসে আক্রান্তদের পাশে সুকান্ত মজুমদার। কর্মীরা আক্রান্ত হয়েছেন, বাড়ি ছাড়া রয়েছেন, ঘর ছাড়া রয়েছেন দীর্ঘদিন ধরে লোকসভা ভোটের ফলাফলের পর, এবং তাদের আশ্রয়স্থল হয়েছে বিজেপির বারুইপুরের যে দলীয় কার্যালয়, এবং সেখানে এসে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছেন। যেখানে আমরা হেরে গেছি সেখানে এই ধরনের ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এবং সেটা দিয়ে অন্য জায়গায় ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু এটা ঠিক যে যেখানে আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী, সেখানে যদি তৃণমূল কংগ্রেস এই ধরনের হুজ্জুতি বদমাশি করতে আসে, বিজেপি কিন্তু উত্তর দেবে, প্রত্যুত্তর দেবে। গুন্ডা বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারধর করেছে, গলায় পা তুলে দিয়েছিল মেরে দেওয়ার জন্য। কি জন্য বলতে, বিজেপি পার্টিটা করি, আমার স্ত্রী করে, আমার ফ্যামিলি সহ। এটা 7 তারিখ, 8 তারিখ বোধহয়, 4 তারিখ 9টার সময়, রাত্রি 9টার সময়। হ্যাঁ, সাহস পেয়েছি। কি জানালেন? মূলত পাশে পেয়ে কি জানালেন? পাশে পেয়ে আমাদের তো বাড়ি অত্যাচার করছে, হুমকি হামকা সবসময় দিচ্ছে কুমিরমারিতে, গোসবা কুমিরমারিতে। আর্থিক জরিমানাও করছে, কিছু জায়গায় করছে, এবং দোকানের সামনে দিচ্ছে। আপনারা কুমিরমারি থেকে চোখে পড়ছে। এখনো পর্যন্ত পুলিশের কোনো ভূমিকা নেই। আমরা অসহায় কর্মীদের পাশে আছি, তাদেরকে সাহায্য করা, তাদের খাওয়া দাওয়া থাকার সমস্ত ব্যবস্থা আমরা এখানে করেছি। এরকম বিভিন্ন পার্টি অফিসে করা হচ্ছে। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা যে একটা টিম পাঠাচ্ছেন, আপনারা জানেন, সেই টিমও আজকে সন্ধ্যেবেলায় পৌঁছে যাবে।
তারাও বিভিন্ন লোকের সাথে দেখা করবে। তার পাশাপাশি আর তিনি যে কর্মীরা আক্রান্ত হয়েছেন, যারা ঘরছাড়া হয়েছেন, যে কর্মী সমর্থকরা, তাদেরকে পাশে থাকার বিষয় এবং তাদেরকে কিভাবে সাহায্য করা যায় আর সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তাদেরকেও আশ্বাস দিচ্ছেন। অন্য জায়গায় বাড়িতে থাকেন, আমাদের এই জেলা কমিটিতে আছেন, ওই জেলা মামনিদি, সেই মামনিদির পরিবারকে পুরো হুমকি দেওয়া হয়েছে যে পরিবারকে শেষ করে দেওয়া। আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পান কিনা বা আপনাদের চ্যানেলগুলো দেখেন কিনা। বারুইপুরে দলের আক্রান্ত কর্মীদের সঙ্গে সাক্ষাতের পর তখন কুলতলিতে সুকান্ত মজুমদার। কুলতলিতে দলীয় নেতা কর্মীদের সঙ্গে দেখা করলেন তিনি, কথা বললেন, আবার কথাও শুনলেন বাড়ির উঠোনে বসে। দলের রাজ্য সভাপতিকে হাতের সামনে পেয়ে তখনই একজন বলে উঠলেন, কি বললেন শোনাব আপনাদের। এই লোকসভার ভোটে আমার উপর যা অত্যাচার হচ্ছে, ঘর ঘেরাও হলো, ভোটের পরের দিনে মনে যেদিন গণনা হয়, এ পর্যন্ত তো কারোর পাত্তাও দেখতে পাচ্ছেন না। সেই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যে কেন্দ্র বাহিনী পাঠালেন কি কাজটা করলো, আমাদের উপর যে এই অত্যাচার হচ্ছে, খাচ্ছে ঘুরতে দিতে আছে, বলুন স্যার আমরা কি করে এই পার্টিটা করতে পারি। ভোটের পর হিংসা, সেখানে আবার সরকারি প্রকল্পের সুবিধাও বন্ধ করে দেওয়ার অভিযোগ, সেটা নিয়েও এক প্রকার নিদান দিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য সভাপতি। এই জেলার দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্ত চষে ফেলছেন সুকান্ত বাবু। তিনি নিদান দিচ্ছেন যে বিডিও অফিস ঘেরাও করলে কি সরকারি পরিষেবা মিলবে? তাহলে বিডিওর দায়িত্ব সরকারি পরিষেবা দেওয়া, সে যদি দিতে না পারে তাহলে বিডিওর চেয়ারে বসে থাকার অধিকার নেই তো তার। তো অবভিয়াসলি বিডিও অফিস ঘেরাও করতে হবে। যদি আমরা প্রথমে যাব আমরা অ্যাপ্লিকেশন নিয়ে, অ্যাপ্লিকেশন যদি শুনে জেনে উনি সুরাহা করেন ভালো কথা, ঘেরাও হবে না। কিন্তু যদি উনি সুরাহা দিতে না পারে আমাদের ঘেরাও করতে হবে। আমরা কোথায় যাব? সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না, কোথায় যাবে তারা? সত্যি তাই, কোথায় যাবেন সাধারণ মানুষ? তাহলে এক্ষেত্রে ওনার বক্তব্যে এটা বলতে হয় পাল্টা প্রতিবাদী পথ। সেখানেই প্রশ্নটা তুললেন কুলতলির ওই কর্মী। কি প্রশ্ন তার? মার খেলে কার কাছে যাবেন? জেলা নেতারা নাকি যোগাযোগ রাখছেন না, আপনাকে এখানেও শুনতে হলো। এটা কি ক্ষোভের কথাই তারা বলছেন? না, এটাই বাস্তব। যোগাযোগ রাখার কথা রাখেনি এরকম কেউ বলেনি। তাদের বক্তব্য হচ্ছে যে থানায় আমাদের নেতাদের কথা শুনছে না, শুনবে না, এটাই তো স্বাভাবিক। বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে। কেন্দ্রীয় বাহিনী তো থানার আন্ডারে, থানা যেভাবে চালাবে সেভাবে কেন্দ্রীয় বাহিনী চলবে। মানুষের রায় মেনে নিতে না পেরে যারা পরাজিত হয়েছে তারা বিক্ষিপ্ত কিছু ঘটনাকে সামনে তুলে এনে ভোট পরবর্তী হিংসা বলে আমাদের সরকারকে এবং আমাদের দলকে বদনাম করতে চাইছে। তার অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে পারিবারিক বিবাদ বা গোষ্ঠীদ্বন্দ্ব বা গ্রাম্য বিবাদ। এই জেলায় কীভাবে চলবে? আমার কাছে ছবি এলো এখনই, তৃণমূলের যে সবথেকে বড় হারমাদ, ওই চাঁদ তাঁতি না কি তার নাম, সে আর র্যাফেড ড্রেস পরে তার ছবি দিচ্ছে, র্যাফেড ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, পেটাচ্ছে লোকজনকে। সে তৃণমূলের সবথেকে বড় হারমাদ, ছবি আছে আমাদের কাছে, মুখ ঢাকা ছবি, আমরা চাইলে দিয়ে দেবো। তো এই যদি পরিস্থিতি হয়, র্যাফেড ড্রেস তৃণমূলের হারমাদের কাছে পৌঁছে যাচ্ছে। বিজেপি যেভাবে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে তাদের কঙ্কালসার চেহারাটা সামনে চলে এসেছে, অন্যদিকে আপনারা যদি দেখেন তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু সংখ্যায় অনেক বেশি করে আক্রান্ত, নিহত, আহত হচ্ছে। সুতরাং প্রতিহিংসার রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। 21-এ যেটা হয়েছিল আমাদের বারবার শুনতে হয়েছিল, পাশে কেউ দাঁড়ায়নি, সাথে কেউ থাকেনি। এবার সেটা কেউ শুনতে পাবে না। পার্টির নেতৃত্ব দৌড়ে গেছে, সব জায়গাতে গেছে এবং যাবে। যেখানে পৌঁছতে পারেনি বলবেন, আমরা সেখানে যাব। এমন কোনো জায়গা হবে না যেখানে পার্টির নেতৃত্ব পাশে থাকেনি, এটা কেউ বলতে পারবে। বাংলায় কোনো হিংসার ছবি নেই। বিজেপি আর আদি বিজেপি, তৎকাল বিজেপি মারামারি করছে। বিজেপির একজন মাত্র ঘর ছাড়া গোটা বাংলায়, সেটা হচ্ছে দিলীপ ঘোষ। তাকে বিজেপির লোকেরাই মেদিনীপুর থেকে ঘর ছাড়া করেছে। অন্যদিকে কদিন ধরেই অচেনা দিলীপ ঘোষ দেখতে পাওয়া যাচ্ছে। পার্টির কোর কমিটির বৈঠকে গেলেন, বাইরে বেরিয়ে মুখে কুলুপ। সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব তিনি দেননি। আজ গিয়েছিলেন আক্রান্তদের দেখতে। সুকান্ত, শুভেন্দুরা যেমন যাচ্ছেন তেমন দিলীপও নিজের নির্বাচনী কেন্দ্রে। ভোটে হারার পর রবিবারই প্রথম বর্ধমান দুর্গাপুরে পা রাখলেন তিনি। বর্ধমানের গৌরদৌড়চটিতে বিজেপির দলীয় কার্যালয়ে বসে আক্রান্তদের সঙ্গে কথা বললেন। দলের যারা ভোট পরবর্তী হিংসার শিকার তাদের সঙ্গেও তিনি কথা বললেন। একই রকম তিনি চুপচাপ, দেখাই আপনাদের। দিলীপ ঘোষ মানেই ঠোঁট কাটা। অন্যের হাতে কাঠি থাকে, আমার হাতে লাঠি থাকে। পরিস্থিতি খারাপ হলে অনেক কিছুই হয়। বললাম না, ব্যাঙে লাথি মারে, হাতিকে লাথি মারে। এখন ব্যাঙে লাথি মারছে। ডিসিশন নিয়েছেন তাদেরকে দিলীপ ঘোষের দায় নয়। দিলীপ ঘোষকে লড়তে বলা হয়েছে। দিলীপ ঘোষ যখন নেতা ছিল নিজের ডিসিশন নিয়েছে, লড়েছে, জিতে দেখিয়েছে। আমার নাম ঘোষণা হয়েছে, আমি পরের দিন চলে গেছি। আমি জিজ্ঞেস করিনি। দিলীপ ঘোষ পেছনে তাকায় না, আর বাঘে কোনোদিন বাঁধাকপি খায় না।
ঠোঁট কাটা দিলীপ ঘোষকে এবার ভোটের সময়ও সেন্সর করেছিল কমিশন। আর সবার এবারে সতর্ক থাকা উচিত যাতে টেম্পারেচার না বাড়ে। আমরা আমাদের তরফ থেকে সতর্ক থাকবো। কিন্তু তার মুখ বন্ধ করা যায়নি। নিজের মেজাজে কথা বলেছেন, ভোটে হেরেও একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। কাঠিবাজির কথা বলে সুকান্ত শুভেন্দুদের অস্বস্তি বাড়িয়েছেন। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। जो जीता वही सिकंदर, कैसे जीता, क्यों नहीं जीता, कौन काठी किया, वो सब কথাবার্তার কোনো মূল্য নেই। ও মাথা ও পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই। আপনাকে মানুষ ভোট দেয়নি, এটা মেনে নিতে হবে। দিলীপ ঘোষও কি সেটা মেনে নিয়ে হঠাৎই চুপ করে গেলেন? মাঝে আচমকা বিধানসভায় গিয়েছিলেন, সেখানে ক্যামেরার সামনে কোনো কথা বলেননি। দুদিন আগে বিজেপির মুরলীধর লেনের অফিস থেকে বেরিয়েও চুপ। দলের একাংশ চাইছেন দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদে ফেরানো হোক। সুকান্ত কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরেই বিজেপির রাজ্য সভাপতি পদ নিয়ে জল্পনা শুরু হয়েছে। দিলীপও কি চাইছেন ফের সংগঠনের হাল ধরতে, যে কারণে নিজেকে সংযত রাখছেন, নাকি শীর্ষ নেতৃত্বের নির্দেশেই তাকে মুখ বন্ধ রাখতে হচ্ছে? পার্টি সিদ্ধান্ত নেবে কাকে রাজ্য সভাপতি করবে। স্লোগান দিয়ে তো রাজ্য সভাপতি পরিবর্তন হয় না। দলের পক্ষ থেকে কি তাকে সেন্সর করা হয়েছে? এরকম বিষয়ে আমার কিছু জানা নেই, সেটা তো দিলীপ দাই বলতে পারবেন। দিলীপ ঘোষকে চুপ করিয়ে দেওয়ার ক্ষমতা তো সুকান্ত মজুমদারের নেই, অ্যাটলিস্ট আমি অন্তত মানি। যতই হার না কেন, দলের ভেতরে আমরা প্রথমে কথা বলা উচিত। দেখুন, পার্টি সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়, অনেক কিছু স্টেপ নেয়, সময় এলে বুঝতে পারবে। বাইরে বলছেন না, তার মানে একেবারে ভরপুর দিয়ে এসেছেন। এখন তার রেজাল্টটা দেখার জন্য অপেক্ষা করছেন। রেজাল্ট যদি উনি দেখতে পান হবে, নইলে আবার মর্নিং ওয়াকে বাক্যবান শুরু হবে। কুণাল বলছেন রাজনীতির কথা, কিন্তু দিলীপ ঘোষ তিনি তো কোনো কালেই মুখ বন্ধ করে রাখার মানুষ নন। তাহলে মিডিয়ার সামনে এই মৌনব্রত কেন? শেষ পর্যন্ত বুঝতে পারলেন বোবার শত্রু নেই, নাকি আরো বড় বিস্ফোরণেরই অপেক্ষায় গুম মেরেছেন? Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.